বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। একটা আলোচিত বিষয় নিয়ে একটু আমার মতামতটা দিতে চাই। সেটা হচ্ছে আমরা এই হালের সময়ে সবচেয়ে আলোচিত বিষয় যেটা হচ্ছে সরকারি বিভিন্ন চাকরিদের দুর্নীতি। পত্রিকা খুললে 90% নিউজ এগুলো কাভার করে আছে। সেটা একদম বটম লেভেল থেকে বেশ হাই লেভেল পর্যন্তই এই দুর্নীতিটা ছড়িয়ে পড়েছে। এটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই। এবং আমাদের এই দেশটাকে রক্ষা করতে হইলে অবশ্যই 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 এটাকে বন্ধ করতে হবে এবং এখনই করতে হবে। যে জন্য আজকের ভিডিওটি করা সেটা হচ্ছে আজকে গত প্রথম আলোর একটা নিউজ, গত একদিন আগের, সেটা খুব ভাইরাল হয়েছে। একটা ছেলে, সে এডি হিসেবে, মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, যেটা সহকারী পরিচালক। সবাইকে একটু জানিয়ে রাখি, বাংলাদেশ ব্যাংকে কিন্তু চাকরি শুরুই হয় এডি হিসেবে, মানে সহকারী পরিচালক হিসেবে। এটা ওখানে আহামরি কোনো পজিশন, ওখানকার এন্ট্রি লেভেলের পজিশনই হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। মানে ডিরেক্টর শব্দটা শুনলেই তো মনে হয় কি জানো, আসলে তা না, ওখানে শুরুই হয় এডি দিয়ে। সো যাই হোক, এডি হিসেবে একটা ছেলে চান্স পেয়েছে, মানে সুপারিশপ্রাপ্ত। ওনাকে নিয়ে নিউজ হয়েছে যে ওনার ভাইবা যেদিন ছিল, সেই ভাইবার যে ফর্মাল ড্রেস, সেইটা কেনার নাকি টাকা ছিল না। তো উনি ভাইবা কীভাবে দেবেন, ওনার মা পরে কী করেছেন, তার গহনা বন্ধক রেখে টাকা এনে দিয়েছেন। সেই টাকা দিয়ে উনি ড্রেস, মানে ফর্মাল ড্রেস কিনেছেন। আমার মতে কোনোভাবে যদি এই তথ্য, ধরেন আমি ওইখানে দায়িত্বপ্রাপ্ত হতাম, এই ধরনের ছেলেকে নিতাম না। ভাই ওইটা ধরতে পেরেছি কিনা আমি জানি না, কারণ এ তো একটা অযোগ্য ছেলে। যে ছেলে অনার্স পাশ করেছে, একটা ফর্মাল ড্রেস এখন পর্যন্ত বানাতে পারেনি, এর চেয়ে অযোগ্য আর কেউ হতেই পারে না। সে বাংলাদেশ ব্যাংকে চান্স পায় কীভাবে? কারণ এখনকার সময়ে আমি ধরে নিচ্ছি ছেলেটি মেধাবী। তো একটা মেধাবী ছেলে তো নিঃসন্দেহে কিছু না কিছু অনার্স লাইফে করার কথা। সে অবশ্যই হয় টিউশনি করেছে অথবা পার্ট টাইম কিছু করেছে। তার তো দুই পকেট ভরা টাকা থাকবে। কেন? কারণ স্টুডেন্ট অবস্থায় যা ইনকাম করে সেই টাকা কেউ ভাগ বসায় না, মানে কাউকে দিতে হয় না, এটা নিজের খরচের টাকা থাকে। সো যে ছেলে সেটাই পারেনি, এই ছেলেকে বাংলাদেশ ব্যাংকে নিল, এটা তো আমি মনে করি এটা বোঝা হিসেবে আরও আসলো। কারণ এ মানে জীবনের তো ধরেন অনার্স আমাদের দেশে পাশ করতে করতে 24-25 বছর হয়ে যায়, তাই না? সো এই বয়সে সে একটা ফর্মাল ড্রেস নিজের টাকায় বানাতে পারেনি। তো এ কি যোগ্য? আপনার কি মনে হয়? আমি কোনো অবস্থাতে মনে করি না সে একটা যোগ্য ছেলে। অযোগ্য ছেলে, 100% অযোগ্য ছেলে, যদি ঘটনা সত্য হয়ে থাকে। এবং আমাদের দেশে ভাইবের সিস্টেম বা পরীক্ষা নিয়োগের সিস্টেম, এটা সত্যিকারের মেধাবীদের কতটুকু নেয় বা বাছাই করতে সক্ষম, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, প্রশ্ন আছে, এবং এটা নিয়ে থাকবে। একমাত্র বাংলাদেশে সেনাবাহিনীতে আইএসএসবি পরীক্ষা যেটা হয়, সেখানে সত্যিকারের মেধাবী লোকজন বাছাই করার সুযোগ আছে, পদ্ধতিটাই এমন। এছাড়া বিসিএস বলেন বা আদার যেসব পরীক্ষা পদ্ধতি বা নিয়োগ পদ্ধতি, এর টোটালটাই হচ্ছে প্যারট বের করার পদ্ধতি, অর্থাৎ তোতা পাখি। অমুক রাজার বা অমুকের মৃত্যু সাল কত ছিল, অমুক কবি অমুক কবিতা কত সালে লিখেছিলেন, তারপর হচ্ছে অমুক যুদ্ধে কতজন লোক মারা গিয়েছিল, বা এইটা কয় তারিখে ছিল, এই যেরকম তারিখ নির্ভর বা তথ্য নির্ভর যে কোশ্চেন, এগুলো শতভাগ হচ্ছে মুখস্থ বিদ্যা নির্ভর, যারা তারাই অ্যান্সার করতে পারবে। হ্যাঁ, আপনার মুখস্থ বিদ্যা থাকতে হবে, আপনার হাজার হাজার ডেটা আপনার মাথায় ইনপুট দিয়ে রাখতে হবে, একদম লিভিং কম্পিউটারের মতো, অর্থাৎ ওখান থেকে বাছাই করে অ্যান্সার করবেন। এটা কি মেধাবী? এটা আপনাদের কি মনে হয়? এটা কি মেধাবী, মানে এটা কি মেধাবী নির্ণয় করার পদ্ধতি? আপনার সাপোজ বিসিএস ক্যাডার হয়ে সে একজন টিউন হলো, বড় বড় বিশাল বিশাল দায়িত্বপ্রাপ্ত হয়, ওই সময় এই মুখস্থ বিদ্যাটা আদতে তার কোন কাজে লাগবে? তার তো ডিসিশন মেকিং ক্যাপাবিলিটিস থাকতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে কোশ্চেনটা তো হইতে হবে আমার মতে 90% না 100% হতে হবে, একদম শতভাগ। বিভিন্ন কমপ্লেক্স সিচুয়েশন অ্যারাইজ করা থাকবে, ওই ক্ষেত্রে সমাধানের পথটা কী হবে? এই মুখস্থ বিদ্যা নির্ভর, আপনি ওই যে সারা জীবন কী কী পড়াশোনা করেছে সেগুলো কোশ্চেনে দেওয়া হয়, এটা কখনোই মেধাবী নির্ণয়ের পথ হতে পারে না। বাংলাদেশ ব্যাংকের ইয়েটা সম্পর্কে আমার ক্লিয়ার আইডিয়া নেই, কারণ এটা নিয়ে আমি ঘাটাঘাটি করিনি বা জীবনে দিইও নেই পরীক্ষা, তো কোনো দিন ইচ্ছাও ছিল না। তো ওই জায়গাটাও কেমন আমি জানি না, তবে আমাদের দেশে পরীক্ষা পদ্ধতি মোটামুটি একই সবগুলো।
ম্যাক্সিমাম, স্পেশালি সরকারি চাকরি। বেসরকারিদের ক্ষেত্রে একদমই আলাদা, বেসরকারি এই ধরনের কোনো সিস্টেমই নেই। বেসরকারিগুলোতে বেশিরভাগই হচ্ছে যে পারপাসে নেওয়া হয়, যে পজিশনে নেওয়া হয়, সেই পারপাসটা সার্ভ করতে পারবে কিনা, মানে সেই যোগ্যতা যাচাই করার জন্য যে পদ্ধতি সেটা করা হয়, সেটা কোনোভাবেই মুখস্থ বিদ্যা নির্ভর না। আমাদের অবশ্যই এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে। আরেকটা ব্যাপার আমি বলে নিই, যেটা হচ্ছে মিডিয়া, এইটা প্রথম আলো যেভাবে রিপোর্টটা করেছে, মানে একদম মাহামরি কি যেন হয়ে গেছে, মানে একদম ফকিরের ছেলে বড় কিছু পেয়েছে। কথা হচ্ছে রে ভাই, আমাদের দেশে এই ঘটনাগুলো অনেক হয়েছে, কিন্তু এই লোকগুলো ভবিষ্যতে গিয়ে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়। সেইটা নিয়ে তো আপনারা কোনো রিপোর্ট করেন না যে এই ভদ্রলোক তো এখান থেকে এসেছিল। সো এই জায়গাটা আমাদের একটা পরিবর্তন আনা উচিত। একজনের চাকরি হয়েছে তো কি হয়েছে, এটা নিয়ে আপনি কি নিউজ করতে চাচ্ছেন কি জন্য, আমাকে একটু বুঝিয়ে বলেন। এটা কি নিউজ করার বিষয় হইতে পারে? একটা লোক সরকারি চাকরি পেয়েছে, তো এইখানে আহামরি কি হলো আপনি বলেন। আপনি বলতে পারেন একটা লোক বিজনেস করে ভালো কিছু করেছে, যেটা দ্বারা উৎসাহিত হয়ে হাজারটা ছেলে পেলে সেই পথে যাবে, এটা নিয়ে নিউজ করেন। আপনি চাকর হওয়ার পথে যাতে সিরিয়াল আরও বাড়ে সেই পথ অবলম্বন করতে দেন। 25,000 ছেলে মানে মানে কি বলে 25 লাখ লোক প্রত্যেক বছর কর্ম জীবনে ঢুকে বাংলাদেশে, তো সরকারি চাকরি তো 1 লাখ না বছরে। সো এই যে মানে সাংবাদিক আপনারা যারা আছেন, আপনারা কিন্তু এই বিষয়টাকে আরও জটিল করে তুলছেন এবং চাকর হওয়ার ক্ষেত্রে আপনারা উৎসাহিত করছেন। এই জায়গাটা থেকে আপনাদের বের হয়ে আসা উচিত। আপনাদের থেকে কিন্তু এমনি মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, সাংবাদিকদের তো এখন গুণে না মানুষ, তাই না? এর জন্য দায়ী কিন্তু আপনারা অখাদ্যকে খাদ্য বানাচ্ছেন আর খাদ্যকে অখাদ্য বানাচ্ছেন। এই জায়গাটা থেকে বের হয়ে আসা উচিত। সত্যিকার কার প্রশংসা করবেন আর কার করবেন না, এই জায়গাটা ডিসিশন নেওয়ার ক্ষমতাই আপনাদের হয়নি। আপনারা পড়ে আছেন সেই মানে 70-এর দশকে, অমুকে ভালো রেজাল্ট করেছে ওইটা নিয়ে নিউজ করতে হবে। ভাই এইগুলোর এখন কোনো নেই, লাখ লাখ। সো মনে প্রাণে বিশ্বাস করি যে এই জায়গাটায় আমাদের পরিবর্তনের সময় এসছে। নট অনলি সাংবাদিক, আমরা সাধারণ মানুষ প্রত্যেকেরই এই ব্যাপারে চিন্তা করার সময় এসছে। আদারওয়াইজ এই দেশ ধ্বংসের দ্বার প্রান্তে আসছে, পুরোটা ধ্বংস হয়ে যাবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।